জেলা প্রশাসক সম্মেলন শেষ হচ্ছে আজ। 17 বছরে বেদখল জমি উদ্ধারের ঘোষণা ভূমিমন্ত্রীর। 19 মে ভূমি মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে আরশা নেতা নিহত, আহত 2 জন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত। ভারী বৃষ্টিতে কিশোরগঞ্জে বোরো ধানের ক্ষতি, বাগেরহাটে জমিতে নষ্ট হচ্ছে কাটা ধান, দিশেহারা কৃষক। এবং মুন্সিগঞ্জের আড়িয়াল বিল বদলে দিতে পারে দেশের অর্থনীতি। কৃষি পার্ক পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, মোহনার সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সারা। 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন শেষ হচ্ছে আজ। এর আগে মঙ্গলবার গেল 17 বছরে বেদখল হওয়া সরকারি খাস জমি দ্রুত উদ্ধার করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সঙ্গে মত বিনিময় শেষে একথা বলেন তিনি। দালাল ও মধ্যস্থ ভোগীদের দৌরাত্ম্য ছাড়াই ভূমি সেবা নিশ্চিত করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভূমি সংক্রান্ত আইনি জটিলতা মোকাবেলায় ভূমি আইন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় এক ছাতা নিচে কাজ করবে। একই সঙ্গে ফ্যাসিস্ট সরকারের আমলে দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করবে দুদক। 19 মে প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমি সেবা মেলার উদ্বোধনের পর সেবায় নতুন দিগন্ত তৈরি হবে বলেও আশা জানান তিনি। খাস জমিটা বাংলাদেশের সরকারের সম্পত্তি, এটা আমাদের অবশ্যই দেখভালে আমরা নির্দেশনা দিয়েছি। যারা অতীতে গত 17 বছর ফ্যাসিস্ট আমলে এই ধরনের ইয়েগুলি খুব বেশি হয়েছে এবং আমরা সব কিছুই আমরা খুব দ্রুত সময়ে পুনরুদ্ধারের সকল কার্যকরী পদক্ষেপ আমরা গ্রহণ করছি এবং গ্রহণ করার নির্দেশও দিয়েছি। যে আইন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে একই জিনিসের ব্যবস্থার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার 38টি অডিট রিপোর্টের পর্যবেক্ষণ ও সুপারিশ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এসব রিপোর্ট জমা দেন বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির ছোড়া গুলিতে আরেক রোহিঙ্গা গ্রুপ প্রধান হালিম বাহিনী কেফায়েত উল্লাহ হালিম নিহত ও গুলিবিদ্ধ হয়েছে আরও 2 জন। মঙ্গলবার সন্ধ্যার পর উখিয়ার নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফ্রেন্ডশিপ হাসপাতালে পাঠানো হয়। আহতদের অবস্থার অবনতি হওয়ার উন্নতি চিকিৎসার জন্য কুতুপালং MSF হাসপাতালে রেফার করা হলে চিকিৎসাধীন অবস্থায় কেফায়েত উল্লাহ হালিম মারা যান। বিষয়টি নিশ্চিত করেন 14 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন। বৈশ্বিক সংকটে রোহিঙ্গা ইস্যু বিশ্ব সম্প্রদায়ের আড়ালে চলে না যায় সে বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ সহযোগিতা চান তিনি। সীমিত সংখ্যক শরণার্থী মানবেতর জীবনযাপন করছে উল্লেখ করে ইউএন প্রতিনিধি ক্যাম্প সম্প্রসারণের আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, মানবিক কারণে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিলেও বর্তমানে আন্তর্জাতিক অর্থায়ন আশঙ্কাজনক হারে কমছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বরাদ্দ 50% কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে হাজার হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়েছে, আর ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার কৃষক। শ্রমিক সংকট আর শ্রমিকের মূল্য বৃদ্ধিতে দিশেহারা কৃষক। এর মধ্যেই সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হলেও ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ তুলছেন কৃষকরা। ওমর সিদ্দিক রবিনের তথ্যচিত্রে তাহসিন তারিনের রিপোর্ট। কিশোরগঞ্জে উজানের ঢল ও ভারী বৃষ্টিতে নতুন করে আরও 1000 হেক্টর বোরো ধানের জমি তলিয়ে গেছে। কৃষি বিভাগের হিসেব মতে 8 উপজেলা হাওর অঞ্চলে মোট 10,035 হেক্টর জমির পাকা ধান এখন পানির নিচে।
রোদের অভাবে নষ্ট হয়ে গেছে শত শত মন মাড়াই করা ধান। কষ্টে ফলানো ফসলের এমন দশায় দিশেহারা চাষিরা। অল্প কিছু কাটছি, সাধারণ যা কাটছি তো নষ্ট হইতেছে বাড়িতে। কাটছি কিছু ধান, কাটার পর যখন জ্বালা বাইরে গেছে, গেজা উঠে ধানগুলো নষ্ট হয়ে গেছে, রোদ্রে কোনো দেখাই নাই। কোনো মতে কাটছি, কিন্তু কাটার পরে কলাতে যে নিমো, কলাতেও গাড়ি ভাড়া বেশি চা। সরকার যদি আপনাদের মানুষের প্রতি যদি জনগণের প্রতি যদি একটু দৃষ্টি দেয়, তে যদি একটু ভালো থাকে না, এটা সবার অবস্থা করুণ প্রতিনিধি। এদিকে গেল ৩ মে থেকে ইটনা ও অষ্টগ্রাম উপজেলায় সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত মূল্যে ধরা হয়েছে প্রতি কেজি ৩৬ টাকা, অর্থাৎ প্রতি মণ ১,৪৪০ টাকা। কৃষকদের অভিযোগ, সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে গেলে নানা জটিলতা ও দালাল চক্রের কারণে তারা সরাসরি গুদামে ধান দিতে পারছেন না। ধান বেচতে গেলে মতন 200 টাকা 300 টাকা মন কয়, ধান বেচতে পারি না। ধান তুলে রেট দিতে সরকার কিনতে হবে 1400 টাকা, আমরা তো রেট পাই না। পরিস্থিতি মোকাবেলায় সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে জানিয়ে কৃষকরা যাতে সরাসরি সুবিধা ভোগ করতে পারে সেই বিষয়ে কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য সরকার সারা দেশে 5 লাখ মেট্রিক ধান সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। প্রতি কেজির মূল্য 36 টাকা, প্রতি মনের মূল্য 1,440 টাকা। এটা আরম্ভ হবে 3/5/2026 থেকে 31 আগস্ট পর্যন্ত। এরই মধ্যে 36,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেন, কৃষকদের তালিকা করে সরকারি সহায়তা দেওয়া হবে। আমরা নিমজ্জিত জমি পরিদর্শন করছি, পর্যবেক্ষণ করছি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা সংগ্রহ করছি। সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে আমরা এই তালিকা প্রেরণ করার জন্য সচেষ্ট আছি। হাওরের কৃষকদের প্রধান ভরসা বোরো ধান। তবে প্রাকৃতিক দুর্যোগ আর বাজার ব্যবস্থাপনার দুর্বলতায় এবার সেই ভরসায় পরিণত হয়েছে হতাশায়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। টানা কয়েকদিনের বৃষ্টিতে বাগেরহাটের বিভিন্ন উপজেলায় কাটা ধান মাঠেই পড়ে থেকে গজিয়ে যেতে শুরু করেছে। ইতিমধ্যে অনেক কৃষকের ধান ঘরে তোলার আগেই নষ্ট হয়ে গেছে। মৌসুমের শেষ সময় হঠাৎ করে বৃষ্টির কারণে তারা সময় মতো ধান ঘরে তুলতে পারেনি। অনেকেই জমি থেকে ধান কেটে শুকোনোর জন্য মাঠে রেখে দিয়েছিলেন, কিন্তু টানা বৃষ্টিতে সেই ধান ভিজে গিয়ে অঙ্কুরোদ্গম শুরু করেছে। বাগেরহাট সদর ও রামপাল উপজেলার বিভিন্ন গ্রামের মাঠ জুড়ে কাটা ধান পানির নিচে ডুবে যায়। কেউ কেউ জমির ধান তুলে রেখেছেন সরকারি সড়কের পাশে। কোথাও কোথাও ধানের শীষ থেকে ছোট ছোট চারা গজিয়ে উঠছে। এতে চরম ক্ষতির শঙ্কায় দিন কাটছে কৃষকদের। দেশে হাম ও হামের উপসর্গে গেল 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছে 1445 জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে রাজধানীর হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। 6 জনের মৃত্যু হয়েছে, আর একদিন আগেই সর্বোচ্চ 17 প্রাণহানি দেখেছে দেশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে 317 জনে। আক্রান্ত সংখ্যাও বাড়ছে দ্রুত। রাজধানীর মহাখালীতে ডিএনসিসি হাসপাতালে মঙ্গলবার নতুন রোগী ভর্তি হয়েছে 116 জন। সেখানে হাম ও এর উপসর্গ নিয়ে বর্তমানে চিকিৎসাধীন 457 জন। রোগীর স্বজনরা বলছে, ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা সন্তোষজনক, যদিও রাজধানীর অন্য কয়েকটি হাসপাতাল এবং জেলা উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রের মান নিয়ে হতাশ তারা। বাচ্চারে অন্য হসপিটাল থেকে আর কি নিয়ে আসছি। বাচ্চা অনেক অসুস্থ ছিল, জ্বর পড়তেছিল না, 102 103 এইরকম ছিল। পরশুদিন রাত থেকে দেখছি গোটা শরীরে হয়েছে, পরে এই জায়গায় কালকে নিয়ে আসছি। 5 দিন যাবত মিটফুট হসপিটাল দেখাইছি, তো তখন এগুলো ধরা পড়ে না আর কি, র্যাশ উঠে না। পরে ওখান থেকে 5 দিন পর বলতেছে হাম ধরা পড়ছে। বাবু আমার খুবই অসুস্থ ছিল, যেদিন আমি প্রথম নিয়ে আসি 2 ঘন্টা এখানে রাখার পর ওর আইসিইউতে নেওয়া হয়েছে। ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হামে আক্রান্তদের মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে অপুষ্টি, নিউমোনিয়া, অন্যান্য জটিলতা। অধিকাংশেরই রোগ প্রতিরোধ ক্ষমতা আগে থেকেই দুর্বল। কিছু বাচ্চা আছে 9 মাসের আগে আক্রান্ত হয়েছেন অলরেডি, তো যারা নাকি তারা তো টিকা নেওয়ার সময় হয়নি, এখন তারাও আক্রান্ত হচ্ছে। মায়ের বুকে দুধ ঠিক মতো খাওয়ানো হয়নি বা যাদের নাকি পুষ্টিকর খাবার একটু সমস্যা আছে, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি ক্রিটিক্যালিটির হারটা বেশি, মানে জটিলতা তাদেরই বেশি হচ্ছে এবং তারা সুস্থ হতে অনেকদিন সময় লাগছে। চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা শিশুদের 1 মাস পর টিকা দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। দিন যত যাচ্ছে প্রতিদিন আক্রান্ত হয়ে হামে মৃত্যুর মিছিল বাড়ছে। ঢাকার এই ডিএনসিসি হাসপাতালে দেশের বিভিন্ন স্থান থেকে মায়েরা তার সন্তানকে নিয়ে এসেছে হাম চিকিৎসার জন্য। প্রত্যেকের চোখে মুখে হতাশা, তার শিশু ভালো হবে কিনা। আবার কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তবে সবার একটাই প্রত্যাশা, সরকার যাতে বিশেষভাবে এই দিকে নজর দেয়। ঢাকার ডিএনসিসি হাসপাতাল থেকে তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
1,61,00,000 শিশু হামির টিকা পেয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদুর রহমান। এছাড়া কয়েকদিনের মধ্যে শতভাগ টিকাদানের লক্ষ্য অর্জিত হবে বলেও উল্লেখ করেন তিনি। আর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিতে পরিবেশের বিষয়ে বাধা হবে না বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। মঙ্গলবার সকালে সচিবালয় ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান। এতে তিনি জানান, ইতিমধ্যে 1,61,00,000 শিশু হাম রুবেলার টিকা পেয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই শতভাগ টিকাদানের লক্ষ্য অর্জিত হবে। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এই পর্যন্ত 6 মাস থেকে 5 বছর কম বয়সী 5 বছরের কম বয়সী 1,61,00,000 শিশু টিকা পেয়েছে, যার লক্ষ্যমাত্রা 89%। আগামী কয়েকদিনে শতভাগ লক্ষ্য অর্জন করা যাবে। তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যক্ষ্মা রোগ শনাক্ত করে 6 লাখ জিন এক্সপার্ট কার্ট্রিজ ও 11,000 শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ অনুদান হিসেবে পাওয়া যাচ্ছে। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় স্বাস্থ্য সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি শুরু করেছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বাংলাদেশ ভারতের পারস্পরিক সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে। জঙ্গিবাদ নিয়ে অতিরঞ্জিত পতিত আওয়ামী লীগের ক্ষমতায় থাকার কৌশল ছিল বলেও উল্লেখ করেন তিনি। জঙ্গিবাদের একটা অতিরঞ্জন ছিল আওয়ামী লীগের সময়, তারা এটা দিয়ে ক্ষমতায় থাকা ন্যারেটিভ তৈরি করেছে। আবার কেউ কেউ কিছুই নেই আমাদের দেশে এই ধরনের বলে, দুটোই কিন্তু নেগেটিভ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু বলেছেন যে কিছু এক্সট্রিমিজমের অস্তিত্ব আছে, মানে অ্যাজ এ স্টেট পুরো রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাথে তার যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আমাদের যে ইন্টারাকশন, আমাদের পারস্পরিক বেনিফিটের যে সম্পর্ক, সেটা কোনো ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে না। এদিকে দুপুরে সচিবালয়ে পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রতিনিধি দল। পরে বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তিতে দেশের পরিবেশ কোনো বাধা হবে না। মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা ইস্যুতে আমরা একটা ইন্ডিকেটর ঠিক করতেছি, এটা একটা বেস লাইনও বানানো হয়েছে। আমরা চেষ্টা করব যে বেস লাইন আছে ধরুন 1 বছর আগের, তার থেকে দিন দিন যেন আমরা ইমপ্রুভ করতে পারি। এনভায়রনমেন্ট রিলেটেড লগুলো আরও যেন ভালোভাবে বাস্তবায়ন করা হয়। এ সময় তিনি আরও বলেন, বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং পরিবেশ উন্নয়নে আইন বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে চায়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বলেও জানান মন্ত্রী। সেখানে এনভায়রনমেন্টাল ইস্যু আছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে ট্রেন যাত্রার অগ্রিম টিকিট বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 13 মে থেকে অনলাইনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এদিন 23 মে যাত্রার টিকিট পাওয়া যাবে। মঙ্গলবার দুপুরে রেলপথ মন্ত্রণালয়ে প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী 13 মে 23 মে যাত্রার, 14 মে 24 মের, 15 মে 25 মের, 16 মে 26 মের এবং 17 মে 27 মে যাত্রার টিকিট পাওয়া যাবে। আগের মতো এবারও সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং বেলা 2টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। রেলের তথ্য অনুযায়ী ঈদ উপলক্ষে এবার 10টি বিশেষ যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। পাশাপাশি কুরবানির পশু পরিবহনের জন্য থাকবে 2টি ক্যাটল স্পেশাল বা পশুবাহী বিশেষ ট্রেন। কৃষিভিত্তিক উন্নয়নের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে মুন্সিগঞ্জের আড়িয়াল বিল ঘিরে। এটি দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল। বিলের 260 বর্গমাইল এলাকার 1,66,000 একর জমির পুরোটাই শস্যক্ষেত্র, জলাশয় আর জনবসতি। এখানে এক টুকরো জমিও অনাবাদি নয়। বিশেষজ্ঞদের মতে আধুনিক কৃষি পার্ক পরিকল্পনা বাস্তবায়ন হলে যা বদলে দিতে পারে পুরো অঞ্চলের অর্থনীতি। মোহাম্মদ সুজনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ হোসেন। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ মুন্সিগঞ্জের আড়িয়াল বিল বহু বছর ধরেই কৃষি উৎপাদনের জন্য পরিচিত। বিস্তীর্ণ এই বিলে সারা বছরই বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের সুযোগ রয়েছে। স্থানীয়রা জানান, এই উদ্যোগ বাস্তবায়ন হলে শুধু কৃষি খাতই নয়, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য ও ক্ষুদ্র শিল্পেও ইতিবাচক পরিবর্তন আসবে। এইদিকে যদি একটা সুন্দর কৃষি পার্কের মতো পার্ক হয়, তাহলে মানুষজন দূর থেকে এসে ঘুরতে পারবে বা আমাদের মুন্সিগঞ্জের আড়িয়াল বিলের সৌন্দর্য উপভোগ করতে পারবে। তারা এগুলি শুনলে মাঝে মাঝে অনলাইনে দেখে আইলো, তারা আনন্দ পেয়ে গেল।
আর এখানকার পাবলিক অনেকটা উপকার হলো। কৃষি পার্কের আওতায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব বলে জানান স্থানীয়রা। এই জায়গার রাস্তাঘাটের জন্য আমরা ধান কাটতে খুবই অসুবিধায় আছি। আমি যে ধান কাটার গাড়িটা যদি নিয়ে পারতাম তাহলে একটা খরচ দেখে কম হয়ে যেত। দুই সাইডের যত লোক আছে উন্নত হয়ে যাবে। অর্থনীতিবিদরা মনে করছেন আরিয়াল বিলকে ঘিরে গড়ে উঠতে পারে একটি শক্তিশালী কৃষি অর্থনীতি। এতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। এখানে আরিয়াল বিলটা যদি উন্নয়ন করা হয় তাহলে দুই দিক দিয়ে লাভবান হবে। এক, পর্যটন এরিয়া হবে এবং ওই আরিয়াল বিলে যে শস্য উৎপাদনের ক্ষেত্র অনেক চাহিদা হবে। বিশেষজ্ঞদের মতে পরিকল্পিতভাবে কৃষি পার্ক গড়ে তোলা গেলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাড়বে উৎপাদন, পাশাপাশি তৈরি হবে নতুন কর্মসংস্থান। অ্যাগ্রো ট্যুরিজম একটা সেন্টার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে এটা ফসল উৎপাদনের পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য যেমন একটা অভয়ারণ্য তৈরি হতে পারে, একই সঙ্গে বিভিন্ন ধরনের পর্যটকরা এটা ভিজিট করে সেটার মাধ্যমে একটা লোকাল আর্নিং এর একটা জায়গা হতে পারে। সম্ভাবনাময় এই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজন সুপরিকল্পিত উদ্যোগ ও যথাযথ বিনিয়োগ। আরিয়াল বিলকে ঘিরে কৃষি পার্ক গড়ে উঠলে বদলে যেতে পারে পুরো অঞ্চলের অর্থনৈতিক চিত্র বলে জানান নির্বাহী প্রকৌশলী। এক্সেস রোড যদি করে দেয় তাহলে তারা যে কৃষি যন্ত্রপাতি তারা সহজেই এখান থেকে মোবিলাইজ করতে পারবে। তাদের উৎপাদিত কৃষি পণ্যগুলো সরাসরি তারা মাঠ থেকে ট্রাকে করে তারা অতি অল্প সময়ের ভিতরে তারা বাজারজাত করতে পারবে এবং তখন তারা ন্যায্য মূল্য পাবে। টোটাল এলাকায় দেখা যাচ্ছে আপনার অর্থনীতিকের একটা আমূল পরিবর্তন ঘটবে। আরিয়াল বিলে কৃষি পার্ক গঠনের সম্ভাবনা এখন আলোচনার কেন্দ্রে। বাস্তবায়ন হলে এটি হতে পারে দেশের কৃষি উন্নয়নের রোল মডেল। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। একদিকে রং, সুতা ও কাঁচামালের দাম বৃদ্ধি, অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ে চরম সংকটে পড়েছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। এতে কর্মহীন হয়ে পড়ছেন লাখো শ্রমিক। কাঁচামালের দাম সহনীয় রাখা এবং বিদ্যুৎ বিল কমানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আশরাফুল ইসলাম জয়ের তথ্য ও চিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। সিরাজগঞ্জের তাঁত শিল্প যা ছিল একসময় ওই অঞ্চলের অর্থনীতির প্রধান চালিকা শক্তি, এখন ধুঁকছে টিকে থাকার লড়াইয়ে। এরই মধ্যে জেলার প্রায় ৩ লাখ তাঁতের মধ্যে বন্ধ হয়ে গেছে প্রায় ১ লক্ষাধিক। ঘন ঘন লোডশেডিং ও কাঁচামালের দাম বৃদ্ধির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত, ফলে কমে গেছে উৎপাদন, বেড়েছে লোকসান। ঈদকে সামনে রেখে যেখানে ব্যস্ত থাকার কথা ছিল তাঁতপল্লীগুলো, সেখানে এখন বিরাজ করছে নীরবতা। বেলকুচি, শাহজাদপুর, এনায়েতপুর সহ বিভিন্ন এলাকায় অনেক কারখানায় নেই আগের সে কর্মচাঞ্চল্য। শ্রমিকরা বলছেন কাজ না থাকায় সংসার চালানোই এখন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। আঙ্গারে মজুরি কম, সংসারই তো চলে না, আঙ্গারে কাম করে এখন আঙ্গারে পরিস্থিতি দেন না, কেবা মজন কাজ দিতে পারে না, আমরা কাজ কাম করতে পারি না, কারেন্ট থাকে না, যার জন্য আমাদের ক্ষতিগ্রস্ত, মহাজন ক্ষতিগ্রস্ত। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন সুতা ও রঙের দাম কয়েক গুণ বেড়ে গেছে, অথচ পণ্যের দাম বাড়ানো যাচ্ছে না বাজারের প্রতিযোগিতার কারণে। এতে লোকসান গুনতে হচ্ছে প্রতিনিয়ত। শ্রমিককে সুতা লাতা দিতে পারতেছি না, ঠিকমতো কাজ দিতে পারতেছি না, বিদ্যুৎ একবারেই থাকে না। তাঁত শিল্পর যত জিনিসপাতি সমস্ত জিনিসের দাম বেশি। সুতার দাম, রঙের দাম, প্যালেক্সের দাম না কমা পর্যন্ত তাঁতিরা কোনো সুস্থির পাবে না। এই তাঁত শিল্প টিকিয়ে রাখতে কাঁচামালের দাম সহনীয় রাখা এবং বিদ্যুৎ বিল কমানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা। তাঁতিরা যেন সুলভ মূল্যে তাদের কাঁচামালগুলো সরবরাহ করতে পারে সে ব্যাপারে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ওনারাও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। তাঁতিরা কিছুটা বিদ্যুতের লোডশেডিং এর জন্য কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছে, বিদ্যুতের বিলটা যেন কম আসে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য রিকোয়েস্ট করেছে। ঐতিহ্যবাহী তাঁত শিল্প টিকিয়ে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে একসময় হারিয়ে যেতে পারে শতবর্ষের এই গৌরবময় খাত, এমন শঙ্কাই করছেন সংশ্লিষ্টরা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট।
বগুড়া শাহজাহানপুরে 2025-26 অর্থ বছরের খরিফ 1 মৌসুমে পাট, গ্রীষ্মকালীন তিল ও উফশি আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোর্শেদ মিল্টন। জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে রোভার স্কাউট গ্রুপের দুটি দল গাজীপুর থেকে 150 কিলোমিটার পথ হেঁটে পরিভ্রমণ কর্মসূচি শুরু করেছেন। সিরাজগঞ্জের তারাশী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষাণীদের পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর মান্দায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় সুফলভোগীদের মাঝে ছাগল ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আধুনিক মৌমাছি পালন কৌশল এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্র্যাক সিড এগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে প্রাণী সম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্পের আওতায় ডেয়ারি প্রডিউসার সদস্যদের মাঝে উপকরণ বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর 5 আসনের সংসদ সদস্য আলহাজ এ জেড এম রেজওয়ানুল হক। ময়মনসিংহের ভালুকায় বৃষ্টির পানিতে কৃষকদের ডুবে থাকা ধান কেটে এবং ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভালুকা উপজেলা কৃষক দল। 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রোগীদের জন্য নিয়মিতভাবে খাদ্য সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। দিনাজপুরের বিরলে 14.145 কিলোমিটার সড়ক উন্নয়নের কাজের উদ্বোধন করেন দিনাজপুর 2 আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আন্তাহাপাড়া হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় 664 পরিবারের মাঝে গৃহপালিত পশু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রুজেরি। জামালপুরে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যের স্বাস্থ্য, চক্ষু সেবা, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জে প্রেস ক্লাবে নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। আসন্ন পাকিস্তান সিরিজের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেল। পিঠের ইনজুরির কারণে এই সিরিজের দলের সাথে থাকতে পারছে না নিয়মিত ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। তার জায়গায় অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আশিকুর রহমান মজুমদারকে। বিসিবি সূত্র জানা গেছে, প্যামেন্ট বর্তমানে বিসিবির মেডিকেল টিমের অধীনে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। তার অনুপস্থিতিতে পাকিস্তান সিরিজের জন্য জাতীয় দলের ফিল্ডিং বিভাগের দায়িত্ব সামলাবেন আশিক। ফুটবল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে 1-0 গোলে হারিয়েছে আর্সেনাল। এতে 2 লেগ মিলিয়ে 2-1 ব্যবধানে জিতে 20 বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গানাররা। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের 44 মিনিটে দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন বুকাও সাকা। লিয়ান্ড্রো ট্রোসার্ডের জোরালো শট অ্যাটলেটিকো গোলরক্ষক ওবলক ঠিকমতো ক্লিয়ার করতে না পারলে ফিরতি বলে জাল খুঁজে নেন এই ইংলিশ ফরওয়ার্ড। গোল হজম করার পর ডিয়েগো সিমিওন অ্যাটলেটিকো সমতায় ফেরার মরিয়া চেষ্টা করলেও গ্র্যাবিয়েল ও সালিবাদের জমাট রক্ষণে ফাটল ধরাতে পারেনি। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, এ পর্যায়ে প্রথমে রয়েছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, মিলেমিশে চাঁদাবাজি মিরপুরে, আবারও দেশে হাম পরীক্ষার কিট সংকট। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া, মাদকের সৃষ্টি কিশোর গ্যাং। সমকাল শিরোনাম করেছে, পরীক্ষার কিট শেষ, উদ্যোগে ঘাটতি, খাতা নিচ্ছেন না শিক্ষকরা, ফল পেতে দেরির ভয়। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, সড়কে ভয়ঙ্কর প্রক্সি বাহিনী, অবৈধ অস্ত্রের গোডাউন। যুগান্তর শিরোনাম করেছে, আমরা হারিনি, ইস্তফা কেন, এখন ভোটের ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করছে ইসি। আমাদের দেশ শিরোনাম করেছে,
নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগকে সংঘবদ্ধ করার নীল নকশা। বিজেপি জিততে পশ্চিমবঙ্গে বুলডোজার আতঙ্কে মুসলিমরা। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে 20% হায়ার রেভিনিউ টার্গেট ফর নেক্সট ইয়ার। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জেলা প্রশাসক সম্মেলন শেষ হচ্ছে আজ। 17 বছরে বেদখল জমি উদ্ধারের ঘোষণা ভূমিমন্ত্রীর। 19 মে ভূমি মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে আরশা নেতা নিহত, আহত 2 জন। জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত। ভারী বৃষ্টিতে কিশোরগঞ্জে বোরো ধানের ক্ষতি। বাগেরহাটে জমিতে নষ্ট হচ্ছে কাটা ধান, দিশেহারা কৃষক। এবং মুন্সিগঞ্জের আরিয়াল বিল বদলে দিতে পারে দেশের অর্থনীতি। কৃষি পার্ক পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।